ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী সহ নিহত বেড়ে ৩১। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসের গল্প লেখা শিক্ষিকা মেহরিন নীলফামারীতে সমাহিত। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিরছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপির। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান এনসিপি। নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান। থানা থেকে লুট হওয়া গুলি পাওয়া গেল সন্ত্রাসীদের টর্চার সেলে। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে দুপক্ষের গোলাগুলির ঘটনায় গ্রেফতার ১০। আস্তানা থেকে ২৫ ধরনের অস্ত্র উদ্ধার। এবং অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। ১০ বছর মেয়াদে ১২,০০০ কোটি টাকার প্রকল্প শুরু আগামী জানুয়ারিতে। বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন। মাঠ জরিপ শুরু। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকতে গেলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হয় ৮০ জনের বেশি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহুর শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ ও সেনা সদস্যরা। লাঠিচার্জে আহত হন শিক্ষার্থীরা। তাদের মধ্যে রয়েছেন নারী শিক্ষার্থীও। উত্তেজনায় সচিবালয়ের সামনে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। আমরা ভিতরে যাওয়ার পরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট, টিয়ারশেল, ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই, এনে ব্যথা পেয়েছি ভাই। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হাসপাতালে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে সোমবার দিবাগত রাত 2:45টার দিকে। এতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। সচিবকে অব্যাহতি দেওয়ার পরও শান্ত না হয়ে বিক্ষোভকারীরা আরও চড়াও হয়। শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল। তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। সচিবালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জে আহত হন অর্ধশতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকার বাইরেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থী বান্ধব উপদেষ্টা ও কর্মকর্তা নিয়োগের দাবিও জানান তারা। এ সময় দেশের বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আবারও রাজপথে শিক্ষার্থীরা, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগ করার দাবি ওঠে। শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যে নাটকটা করছে গত সারা রাত যাবত, তার আমরা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত হয়নি। বিভিন্ন মহলের সমালোচনার পর গভীর রাতে পরীক্ষা স্থগিত করা হয়। পাশাপাশি পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে নোটিশ জারি করা দায়িত্বহীনতার পরিচয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রাত 3:30টার সময় কোন গভর্নমেন্ট ডিসিশন দেয় যে পরীক্ষা হবে না? বিক্ষোভের সময় দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে ময়মনসিংহ, বগুড়া সহ বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন শিক্ষার্থীরা। ওমর ফারুক, সময় সংবাদ। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হাসপাতাল। করিডোর জুড়ে এখন শুধু স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক, শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 69 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে রওনা দিচ্ছি। লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নাই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসএ খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাজধানীর উত্তরার এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। রয়ে গেছে কিন্তু হাজারো প্রশ্ন। এই প্রাণগুলো কি আর কখনো ফিরে আসবে? তাদের স্বজনরা কি তার সন্তানকে আর কখনো ফিরে পাবেন? হয়তো আর পাবেন না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানায় সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউমেরাল প্যারেডে অংশ নেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 27 বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহসের অনন্য গল্প লিখে গেলেন শিক্ষক মেহরিন চৌধুরী। নিজে অগ্নিদগ্ধ হয়েও জীবনের মায়া ত্যাগ করে অন্তত 20 শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি। তার মরদেহ নিজ গ্রাম নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে শোকের ছায়া নামে পুরো এলাকায়। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। সোমবার দুপুর 1:06 F-7 BGI যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আশ্রয় পড়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তেই আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ছুটতে থাকে ছোট্ট সোনামণিরা। কিন্তু বিভীষিকাময় সেই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে দাঁড় করান শিক্ষক মেহরিন চৌধুরী। নিশ্চিত মৃত্যু ঝুঁকি জেনেও নিজে নিরাপদে না সরে গিয়ে 20 শিক্ষার্থীকে উদ্ধারে সহায়তা করেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন। কিন্তু সবকিছু ছাপিয়ে তার পরিচয় আজ শুধুই একজন সাহসী আত্মত্যাগী শিক্ষক। আগুন শরীরে থাকা সত্ত্বেও উনি নিজেই ওই বাচ্চাদেরকে উদ্ধার করছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে। এজন্য আমরা জলঢাকাবাসী, আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। মঙ্গলবার বেলা 3টার পর মেহরিনের মরদেহ নিজ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচে যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবে তাকে আমি গণ্য করব যে সে একজন যোদ্ধা ছিল। উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। মেহরিন চৌধুরীর মৃত্যুতে পুরো দেশে শোক নেমে এলেও সাহসিকতা, মমতার দায়িত্ববোধের এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়েও প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী। মঙ্গলবার বাদাসর জেলা মডেল মসজিদে দোয়া অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুহিন ইমরান সহ এনসিপির জেলা সংগঠকরা উপস্থিত ছিলেন। দোয়া পরবর্তী সময় বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিমান দুর্ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির সঙ্গে একমত এনসিপি। এই যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল এবং আজকে তারা কথা বলেছে, এটা আমাদের যেমন আশার দিক। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি এবং দেশবাসীর সাথে আছি এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কনস্ট্রাকটিভ ওয়েতে, ডিস্ট্রাকটিভ ওয়েতে নয়, শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন। থানা থেকে লুট হওয়া গুলি পাওয়া গেল সন্ত্রাসীদের টর্চার সেলে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপে গোলাগুলির ঘটনায় পুলিশ র্যাবের যৌথ অভিযানে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে শটগান ও পিস্তল ব্যবহার করে সোমবার চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ের ফরিদাপাড়া এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপ ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম আধিপত্য বিস্তারের চেষ্টা করে। গোলাগুলিতে এ সময় আতঙ্কিত হয়ে পড়ে আশপাশে বসবাসকারীরা। ঘটনার রাতে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনে র্যাব পুলিশের যৌথ অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র, গুলি ও গুলির খোসাসহ 25 ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। সব দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। 10 বছর মেয়াদে 12,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে 2026 সালের জানুয়ারিতে, যেখানে বিনিয়োগ করবে বাংলাদেশ ও চীন সরকার।
তিস্তার ভাঙ্গন প্লাবনার খরার সঙ্গে জীবনযুদ্ধে ক্লান্ত নদীপাড়ের বাসিন্দাদের দীর্ঘ সময়ের আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে নদীপাড়ের মানুষের এই সংগ্রামে যুক্ত হন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। 12,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শেষ হবে 10 বছরে। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দেবে, চীন সরকারও টাকা দেবে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ, তাতে নদীপাড়ের বাসিন্দাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বাস্তবায়নের অপেক্ষায় মানুষ বসে আছে এবং মানুষের মধ্যে যে আশার আলো জন্মেছে এটা যেন নিভে না যায়, এটা যেন প্রজ্বলিত থাকে। 20 জুলাই থেকে চীন দূতাবাস ও পাওয়ার চ্যানেল একটি প্রতিনিধি দল তিস্তা নদী এলাকায় মাঠ পর্যায়ের জরিপ শুরু করেছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 5 মাস ধরে খোঁজ নেই মাদারীপুরের 14 যুবকের। উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দালালদের খপ্পরে পড়েন তারা। এরপর তাদের আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সন্তানের খোঁজ না পাওয়ায় দিশেহারা প্রতিটি পরিবার। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য রিপোর্ট, ছবি তুলেছেন সাধু তাকুন। 5 মাস ধরে নিখোঁজ সন্তান, ফিরে পাবার আশায় ছবি হাতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা। সম্প্রতি কৌশলে মাদারীপুরের রাজুরের বাজিতপুর ইউনিয়নের বাসিন্দা খলিলের পাসপোর্ট নেয় দালাল বাবুল হাওলাদার। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। কিন্তু খলিল এখন কোথায় জানেন না তার বাবা। একই ফাঁদে দিনমজুর সোহেল চকিদার সহ 14 যুবক। ভাগ্য পরিবর্তনের আশায় ইতালির উদ্দেশ্যে 1 বছর আগে বাড়ি ছাড়েন তারা। পরে তাদের লিবিয়ায় জিম্মি করে নির্যাতন চালিয়ে আদায় করা হয় মুক্তিপণের টাকা। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা ধার করে দালালদের হাতে তুলে দিলেও খোঁজ নেই যুবকদের। 15 লাখ টাকা নেওয়ার পরে আজ 5 মাস ধরে আমার বাতিজার কোনো খোঁজ খবর পাইতেছি না। আমাকে ছেলে সন্তান পাই, এইটাই আমরা দাবি করি। নিখোঁজ 14 যুবকের পরিবারের কাছ থেকে টাকা নেয়ার পর থেকে ঘরে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে অভিযুক্ত বাবুল ও তার পরিবার। দালালি ব্যবসা করছে, লোক নেছে। এই যে টাকা পয়সা সবাই দিছে, আমি কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। 14 জনের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি, এবং যদি অভিযোগ করেন অবশ্যই আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিব। স্বজনেরা জানান, ভুক্তভোগী প্রত্যেক পরিবারের কাছ থেকে 30 থেকে 40 লাখ টাকা করে নিয়েছে দালাল চক্র। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দিনাজপুরে সব ধরনের চাল দাম কেজি প্রতি 2 টাকা কমেছে। আড়তদাররা দাবি করলে এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের দামে কিনতে হচ্ছে চাল। চালের দাম নিয়ন্ত্রণে না আসায় বিপাকে ভোক্তারা। তাদের অভিযোগ, সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়ে দিয়েছেন চাল ব্যবসায়ীরা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম ধান চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে বেড়েছে চালের দাম। ভোক্তাদের অভিযোগ, সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি নেই। শহরের সবচেয়ে বড় বাহাদুর বাজার চালের মার্কেটে বিআর 28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 62 টাকা, আগে ছিল 58 টাকা। বিআর 29 প্রতি কেজি 58 টাকা দরে। সুমন স্বর্ণ 4 টাকা বেড়ে 56 টাকা, গুটি স্বর্ণ 3 টাকা বেড়ে 53 টাকা, মিনিকেট 10 টাকা বেড়ে 74 টাকা, নাজির সাইল 4 টাকা বেড়ে 85 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সীমিত আয়ের মানুষ, চাল একটু দাম কমলে আমাদের জন্য ভালো হয়। আড়তদাররা বলছেন, চালের দাম কমলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। আগের দামে বিক্রি হচ্ছে চাল। ইনকাম অনুযায়ী আমাদের চাল কেনাটাই এখন ধাই হয়ে গেছে। গত কয়েকদিনে প্রকারভেদে প্রতি বস্তায় কমেছে 50 থেকে 70 টাকা বলে দাবি আড়তদারদের। বর্তমানে চালের বাজার অনেক স্থিতিশীল আছে এবং দামও কম আছে। পাইকাররা যদিও বলতেছে দাম কমতেছে বা বাড়তেছে, এর প্রভাব খুচরা বাজারে পড়েনি। এদিকে মিলারদের একই অজুহাত, ধানের দাম বেশি। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে চালের দাম নির্ধারণ করা হয়। ধানের দাম বেশি, চাউলের দাম কম। এবার বর্ষার তনে চাউল দাগ হয়েছে প্রচুর, বিভিন্ন রকম সমস্যা। চলতি মৌসুমে দিনাজপুরে 1,74,000 হেক্টর জমিতে উৎপাদন হয় 6 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ।
সড়ক অবরোধ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে 31। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসের গল্প লেখা শিক্ষিকা মেহরিন নীলফামারীতে সমাহিত। এবং দুর্ঘটনা কবলিত বিমানটি ফিরছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপির। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান এনসিপির। নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।